আরও একটা 18ই ফেব্রুয়ারি, আনিস খান হত্যার বিচারবিহীন আরও একটা বছর। যদিও এই ঘটনা যেদিন ঘটেছিল তারপর এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা 3 সদস্যের সেট গঠন করেছিলেন। তিনি বলেছিলেন সেই সেট নাকি 15 দিনের মধ্যে রিপোর্ট দেবে। 3 বছর কেটে গেছে, সেই 15 দিন এখনো কাটেনি। সেই 15 দিনের অপেক্ষা করে রয়েছি আমরা, রাজ্যের সাধারণ মানুষ এবং অবশ্যই বামপন্থী ছাত্র যুব, যারা এই বামপন্থী নেতা আনিস খানের হত্যার তদন্ত চায়, তার সঠিক বিচার চায়। যদিও প্রথমে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল দিদির পুলিশ, যেমনটা ওরা করে আর কি। যে কোনো ঘটনাই যখন বেগতিক দেখে তখন প্রথমে আত্মহত্যা বা তারপরে দুর্ঘটনা এইসব বলে চালিয়ে দিতে চায়। কিন্তু তারপর যখন দেখে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারছে না, ম্যানেজেবল হচ্ছে না, তখন পিসিমণি একটা সেট গঠন করে দেন। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, আমরা মইদুলের ক্ষেত্রেও তাই দেখেছি। সুদীপ্তর ক্ষেত্রে যদিও সেট গঠন হয়নি, কিন্তু সুদীপ্তর ক্ষেত্রেও এরকম দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা হয়েছে। এরকমই বারবার, হালে আমরা আরজি করও দেখছি। এরকম তো প্রত্যেক দিনই করে থাকেন এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তো এটা কোনো নতুন ঘটনা নয়, কিন্তু নতুন ঘটনা যেটা এবং সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা, যে পিসির এই যে সেট, সেটা যে আসলেই বুলশিট। কেন? তার কারণটা বোঝা যাবে এই সিট আসলে কাদের নিয়ে গঠন করা হয়েছিল সেটা জানলে। এই যে সিট গঠন করা হয়েছিল 3 সদস্যের আনিস খান হত্যার তদন্ত করার জন্য, তার প্রধান মুখ ছিলেন তৎকালীন সিআইডি এডিজি জ্ঞানবন্ত সিং। আর দুজন ছিলেন সিআইডি ডিআইজি তৎকালীন মিরাজ খালিদ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি দে। এনাদের দুজনের কথা বাদ দিলাম, কিন্তু প্রধান মুখ ছিলেন তৎকালীন সিআইডি এডিজি জ্ঞানবন্ত সিং। কে এই জ্ঞানবন্ত সিং? এই জ্ঞানবন্ত সিং ছিলেন 2007 সালে এ রাজ্যের ডেপুটি পুলিশ কমিশনার। 2007 সালে এ রাজ্যে, মানে এই রাজ্যকে উত্তাল করে দেওয়ার একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে সংখ্যালঘু যুবক রেজওয়ানুর রহমানের হত্যা বা মৃত্যু। তো এই রেজওয়ানুর রহমানের এই ঘটনা নিয়ে উত্তাল হয়ে যায় গোটা রাজ্য রাজনীতি। সেই সময় বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি সরাসরি অভিযোগ তোলেন যে এই যে রেজওয়ানুর রহমান হত্যা, তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখার্জি এবং ডেপুটি পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং এর। এবং তিনি যেমন করতেন আর কি, সবকিছুতেই একটা বিদ্রোহের আগুন জ্বালিয়ে ফেলেন এবং এদের দুজনের অপসারণ চান। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বিনা বাক্য ব্যয়ে এদের দুজনকে অপসারণ করে দেন। এটা তো আর মমতা ব্যানার্জি নয় যে বারবার বলেও পুলিশ কমিশনারকে কিছুতেই অপসারণ করা যাবে না, তার জন্য 100 বার ধরে 100 রকমের আন্দোলন করতে হবে তবে গিয়ে তিনি ট্রান্সফার করবেন, সেরকম না। বুদ্ধবাবু তৎক্ষণাৎ বিনা বাক্য ব্যয়ে দুজনকে অপসারণ করেন। তো এই ডেপুটি পুলিশ কমিশনার ছিলেন এই জ্ঞানবন্ত সিং, অর্থাৎ তাঁর বিরুদ্ধে একটা হত্যার অভিযোগ এনেছিলেন মমতা ব্যানার্জি নিজে। তো সেই হত্যার অভিযোগ তিনি নিজে যার বিরুদ্ধে এনেছিলেন, যে মানুষটার বিরুদ্ধে এনেছিলেন, সেই জ্ঞানবন্ত সিং এখন নাকি আনিস খান হত্যা মামলার যে সেট গঠন হয়েছে তার প্রধান মুখ। আসলে মমতা ব্যানার্জি জানেন কে কোন বিষয়টাকে ঠিকঠাকভাবে সামলে নিতে পারবে, ম্যানেজ করে নিতে পারবে, আর সেই কারণের জন্য ঠিক তাকে সেই কাজে উনি নিয়োগ করেন। আর সেই কারণের জন্য এই জ্ঞানবন্ত সিংকে দিয়ে তিনি 15 দিনের রিপোর্ট দেবেন বলেছিলেন। 3 বছর কেটে গেছে, আজও আমরা সেই রিপোর্ট পাইনি। ঠিক একই ঘটনা মইদুল মিদ্দার ক্ষেত্রেও। ডিওয়াইএফআই নেতা বা বাম নেতা মইদুল মিদ্দা তিনি গিয়েছিলেন 2021-এ নবান্ন অভিযানে, চাকরি চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। খুব স্বাভাবিকভাবে, যে মানুষটা এ রাজ্যের প্রতিটা মানুষের শিক্ষা স্বাস্থ্য সুরক্ষার দায়িত্বভার নিয়ে শপথ নিয়ে বিধানসভায় গেছেন, তার কাছেই তো যাবেন মানুষ চাকরি চাইতে। বেকার যুবক যুবতীরা তো তার কাছেই চাকরি চাইবেন। তো সেরকম মইদুলও গিয়েছিলেন চাকরি চাইতে, এবং রাস্তায়, মাঝ রাস্তাতেই দিদির পুলিশ তাকে আঘাত করে, একাধিক আঘাত করে। এতটাই আঘাত করে যে তার লাং, কিডনি, লিভার সমস্ত কিছু ফেলিওর হয়ে যায় এবং হাসপাতালে নিয়ে গেলে 1 রাতের মধ্যেই তার মৃত্যু হয়। কিন্তু পুলিশ প্রথমে কি বলে? পুলিশ বলে যে আসলে এই সমস্ত অঙ্গগুলো নাকি আগে থেকেই বিকল ছিল মইদুলের। তো যে মানুষটার লাং, কিডনি, লিভার সমস্ত কিছু আগে থেকেই বিকল, সেই মানুষটা কি করে নবান্ন অভিযানে যেতে পারে? এই নিয়ে অনেক আন্দোলন হয়, বামেদের আন্দোলন হয়, রেল রোকো হয়, রাস্তা অবরোধ হয়, এবং এই সমস্ত করার পরে
এবং তারপরে তার সঙ্গে ময়না তদন্তের রিপোর্টও আসে যে আসলে আঘাতের কারণে মৃত্যু হয়েছে মইদুলের, দিদিমণি বোঝেন যে না এটার মধ্যে তো একটুখানি বেগতিক রয়েছে। আর যখনই দিদিমণি বোঝেন যে বেগতিক রয়েছে তখনই উনি একটা সেট গঠন করে দেন, যেমন বললাম। তো মইদুলের ক্ষেত্রেও এরকম 7 সদস্যের সেট গঠন হয়েছিল, আর 4 বছর হয়ে গেছে সেই সেট কোনো রিপোর্ট দেয়নি। একই ঘটনা সুদীপ্তর ক্ষেত্রেও। এসএফআই নেতা সুদীপ্ত গুপ্ত তিনি গিয়েছিলেন মিছিলে, এবং সেখানেও যখন পুলিশ ভ্যানে মানে প্রেজেন্ট ভ্যানে তাকে তোলা হয়, তারপর যখন তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে, তখনই তার মৃত্যু হয়। পুলিশ অবলীলায় বলে দেয় যে আসলে সুদীপ্ত তো ভ্যানের ওই গেটটা ধরে ঝুলছিল, তো ওই ল্যাম্প পোস্টে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছিল যে একাধিক স্থানে ক্ষত হয়েছে, সেই কারণের জন্য গুরুতর আঘাতের জন্য তার মৃত্যু হয়েছে। অর্থাৎ তিনটে বড় বিষয়, মানে বিষয়টা সামনে এসেছে। এরকম প্রতিদিন অসংখ্য খুন হয়ে যাচ্ছে দিদির রাজ্যে। এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি করছেন? তিনি বিধানসভায় ধর্ম খেলছেন, তিনি নিজের হিন্দুত্বের পরিচয় দিচ্ছেন বিধানসভায়। আর এ রাজ্যের ছাত্র নেতা, বাম নেতা থেকে সাধারণ মানুষ, তারা খুন হয়ে যাচ্ছেন এবং তাদের বিচারটুকু পর্যন্ত পাচ্ছেন না। আর সেই কারণের জন্যই আরজি করের ঘটনার ক্ষেত্রে, আরজি করের ঘটনাও প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল দিদির পুলিশ, কিন্তু তারপর দিদি দেখলেন যে না বেগতিক, তারপর উনি বলে দিলেন যে না শুধু সঞ্জয় রায় দোষী। এবং সেই মতোই একই রকমভাবে সেই সঞ্জয় রায়কেই দোষী করলো সিবিআই। এবং শিয়ালদা কোর্টের বিচারপতি তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেও দিলেন যে সিবিআই আলাদা করে কোনো তদন্ত করেনি, পুলিশ যা তদন্ত করেছে সেটার বেসিসেই সিবিআই রিপোর্ট দিয়েছে। তাহলে সিবিআই এলো কেন? সিবিআই এতদিন ধরে এই তদন্তটার মধ্যে, এই কেসটার মধ্যে ইনভলভ হলো কেন? সেটার কোনো উত্তর নেই। কিন্তু দিদিমণি যখন বলে দিয়েছেন সঞ্জয় রায় একাদোষী, তাহলে সে একাদোষী। আর এভাবেই চলছে গোটা রাজ্য। আর সেই কারণের জন্য আমরা সাধারণ মানুষ প্রথম দিন থেকে বলে আসছি, এই প্রত্যেকটা হত্যা রাজনৈতিক, এর কোনোটাই অরাজনৈতিক নয়। এই প্রত্যেকটা হত্যার তদন্ত চাই, সঠিক তদন্ত চাই এবং বিচার চাই। এবং এই সঠিক তদন্ত ভার আমাদের নিজেদেরকে, বিচারের ভার আমাদেরকে নিজেদেরকে হাতে তুলে নিতে হবে, কারণ এই রাষ্ট্র আমাদের সঠিক বিচার দেবে না। এই কারণের জন্য আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে আদালত নয় রাজপথ, রাজপথ। আমরা প্রথম দিন থেকে বলেছি আদালত যদি বিচার না দেয় আমাদেরকে বিচার ছিনিয়ে আনতে হবে। আমরা প্রথম দিন থেকে বলেছি যে আসল আদালত হচ্ছে মানুষের আদালত, কারণ বাকি আদালতের সঠিক বিচার পাওয়ার কোনো আশা আমাদের অন্তত আর নেই। তাই আপনারা যারা এখনো পর্যন্ত বিচার বিভাগের উপরে আস্থা রাখছেন, অবশ্যই আস্থা রাখবেন। বিচার বিভাগের উপরে আমাদের সকলকে আস্থা রাখতেই হবে, কিন্তু মাথায় রাখবেন বিচার বিভাগের হাত পা বাঁধা, নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে বিচারের রায় দিতে হবে। কিন্তু এই নির্দিষ্ট তথ্য প্রমাণ জোগাড় করার দায়িত্ব যাদের, তারা নির্দিষ্ট তথ্য প্রমাণ জোগাড় করছে না, ইচ্ছা করেই করছে না, নিজেদের স্বার্থেই করছে না। তাই ওরা যেমন নিজেদের স্বার্থ দেখছে, তেমন আপনাকে আমাকে আমাদের স্বার্থ দেখতে হবে, এই রাজ্যের মানুষের স্বার্থ দেখতে হবে, এই রাজ্যের মানুষ যাতে সঠিক বিচার পায় সেই স্বার্থ দেখতে হবে। আর তাই আমরা রাস্তায় থাকবো। আমরা এই প্রত্যেকটা হত্যার বিচার চাইবো, ততদিন পর্যন্ত বিচার চাইবো যতদিন পর্যন্ত না বিচার হচ্ছে। আমরা যেমন আরজি করের বিচার চাইবো, তেমন রাষ্ট্রের দ্বারা বাকি হত্যাকাণ্ডেরও একই রকমভাবে বিচার চাইবো, এবং প্রত্যেকটা বিচার চাইবো আমরা রাজনৈতিকভাবে। কারণ মাথায় রাখবেন, অরাজনৈতিক বলে আসলে কিছু হয় না।